ইনস্ট্যান্ট আমাদেরকে গালিগালাজ করে সর্বপ্রথম মিল্টন সমাধান আমার এই চোখ বরাবর একটা ঘুষি মারে। সর্বপ্রথম উনি আমাকে আঘাত করে। এখানে দাগ আছে, আপনারা দেখতে পারবেন। এখন ওইখানে যা হচ্ছে সব কিছু আমাদের ফোনে রেকর্ড করা আছে। এটা নিয়ে যদি মিল্টন সমাধান চ্যালেঞ্জ করতে পারে, আমি আপনাদের সামনে, দেশবাসীর সামনে চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত আছি। আমরা 14 বছর ধরে কাজ করতেছি, সব কাগজ পৌঁছে দিছে। মিলন সমাধান রাখতেন, তুমি মিলন সমাধান কথা কইছো। গত 23 তারিখ রবিবার আমি একটা ফেসবুক পোস্টের মাধ্যমে দেখি যে একজন অজ্ঞাতনামা একজন বৃদ্ধা মহিলা, যিনি মাথায় একটা চোট নিয়ে রাস্তায় কাতরাচ্ছেন। আমি ফেসবুক পোস্টটা দেখার সাথে সাথে ওখানে ছুটে যাই এবং ওনার গিয়ে যেটা দেখলাম, ওনার ঠিক এই কানের গোড়া থেকে এইখান থেকে একটা গর্ত হয়ে গেছে, যে গর্তের মধ্যে যে পোকাগুলো, মানে আমাদের গ্রাম্য ভাষায় লেদা পোকা বলে, সেই পোকাগুলো এই গর্তের মধ্যে করতেছে, চলাফেরা করতেছে। তো ওনার ওই অবস্থা দেখে আসলে আমি নিজেকে আসলে ওই অবস্থা কন্ট্রোল করতে পারেন। এটা আবেগ বলেন আর বিবেক বলেন, আপনারা যেটা হচ্ছে সেটাই বলতে পারেন। তো আমি তৎক্ষণাৎ আরও আমাদের জাকারি ভাই সহ আমার ছোটো ভাই লিমন ছিল, ওদের সাথে নিয়ে আমরা ওনাকে একটা অটো ভ্যানে তুলে শরণখোলা, মানে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। সেখানে এনে প্রাথমিকভাবে ওনার মাথায় অনেক বেশি উকুন ছিল এবং প্রথমে ওনার মাথার চুলগুলো ফেলে দেই। এরপরে ওনাকে ওই অবস্থায় ড্রেসিং করে ওনার পোকাগুলো সব বের করে ফেলে দিই। এরপরে ওখানে ব্যান্ডেজ করা হয়। এই পর্যন্ত আজকে ছিল। কিন্তু ওনার যে কন্ডিশন, শারীরিক যে অবস্থা, ওইটা দেখার পরে আমি আসলে বুঝতে পারি যে এইখানে ওনার চিকিৎসা হবে না। তারপরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের সাথে কথা বললাম। ওনারা বলছেন যে উন্নত চিকিৎসার জন্য শহর কেন্দ্রিক একটা ব্যবস্থা করতে। তো এখন শহরে যাওয়ার জন্য কি করা যায়? তখন আমরা আসলে সমাজ কল্যাণ যে অফিস থাকে উপজেলা পর্যায়ে, সেখানে আমরা যোগাযোগ করি। আমরা এখানে ভর্তির যে কার্যক্রম, যে পেপার, সেগুলো দেখাই। এরপরে তারা ওইটা দেখে সমাজ কল্যাণ অফিস থেকে অ্যাম্বুলেন্স বাবদ 4,000 টাকা ওনারা আমাদেরকে অনুদান দেয়। এখন আমরা প্রাথমিকভাবে চেয়েছিলাম যে ওনাকে খুলনায় নিয়ে ট্রিটমেন্ট করানোর জন্য, কিন্তু উনি যেহেতু বেওয়ারিশ ছিলেন, আসলে উনি নিজে খেতে পারে না। এখন আমি চিন্তা করেছি যে ওনাকে যদি সরকারি হাসপাতালে নিয়ে যায়, তাহলে ওনার ট্রিটমেন্ট আর কেউ করাতে পারবে না। আর সরকারি হাসপাতালের অবস্থা, যেখানে ওয়ারিশ থাকে না, ওখানে একটু নাজুকি হয়। তো সেই দিক বিবেচনা করে আমরা খুঁজতে থাকি যে দেশে এমন কোনো প্রতিষ্ঠান আছে কিনা যেখানে বেওয়ারিশদের চিকিৎসা, থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হয়। তারপরে আমরা ফেসবুকে পোস্ট বা ভিডিওর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি এবং বিভিন্ন জনে মিল্টন সমাদ্দারে যে ওল্ড চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার, সেই প্রতিষ্ঠানের সন্ধান দেয়। আমরা ওখানে যোগাযোগ করার চেষ্টা করি। তো ওখানে যোগাযোগ করার চেষ্টা করলে ওনারা প্রথমে বলেন আমাদেরকে যে তারা এখন আর নতুন করে কোনো রোগী নিচ্ছেন না। আমি এর আগে এই ধরনের প্রতিষ্ঠানে কখনো যোগাযোগ করিনি, তাই কৌতূহলবশত জিজ্ঞেস করলাম কেন নেওয়া হবে না, এখানে কি টাকা পয়সা কোনো ব্যাপার আছে কিনা, সেটা আমাদের বলতে পারেন। এখন তারা তখন বলেছে যে হ্যাঁ, টাকা পয়সা দিয়ে ওনাকে রাখা যাবে, প্রতি মাসে 18,000 টাকা প্রয়োজন হবে একজন রোগীকে। এইটা শোনার পরে আমি একটু অস্বাভাবিক মনে করেছি। আমি হয়তো ভেবেছিলাম 5-7 হাজার টাকা ওইটা মেকআপ করা যেত। 18,000 টাকা আমাদের কাছে একটু বেশি হয়ে যায়। তারপর ওনার যে কন্ডিশন, সেটা দেখার পরে আমরা সিদ্ধান্ত নিই যে করেই হোক ওনাকে ওখানে পাঠাতে হবে। 18,000 টাকা প্রতি মাসে আমরা ম্যানেজ করে ফেলবো। অলরেডি এক ভাই 10,000 টাকা দিতে চেয়েছে যে আমি প্রতি মাসে 10,000 টাকা দেবো। তো সেভাবেই আমরা আগাচ্ছি। এরপরে ওনাদেরকে বললাম ঠিক আছে, আমরা টাকা দেবো, তবু ওনাকে নিতে হবে। এখন প্রথমে যার সাথে কথা বলেছি উনি একজন মহিলা ছিলেন। তারপরে যখন বলেছি যে হ্যাঁ আমরা টাকাও দিব, ওনাকে নেন, তখন উনি বলেছেন আমাদের ম্যানেজারের সাথে কথা বলেন। আমরা ম্যানেজারের সাথে কথা বললাম, ম্যানেজার বলতেছে আমরা নিব না। এখন নিব না, তখন আমাদের আসলে একটু কষ্টই লাগছে যে প্রথমে বললে নেব না, তারপর টাকা চাইলো, টাকা দিতেও রাজি হইলাম, এরপরে আবার বলতেছি নেব না। তখন আমি একটা ফেসবুক পোস্ট করি যে মিল্টন সমাদ্দারের যে প্রতিষ্ঠান বৃদ্ধাশ্রম, ওখান থেকে টাকা চেয়েছে ওনাকে রাখার জন্য। আমরা টাকা দিতে রাজি হয়েছি, তারপরও ওনারা আসলে নিতে চাইতেছে না। এখন অন্য কোনো যদি ব্যবস্থা থাকে তাহলে আমাদের অডিয়েন্সরা যেন একটু হেল্প করে। এখন এই পোস্টটা সাংবাদিক ভাইয়েরা দেখে মিল্টন সমাদ্দারকে নাকি ফোন করেছে যে আপনি টাকা চাচ্ছেন কেন রোগী রাখার জন্য, কিংবা রোগী রাখতে চাচ্ছে, নিচ্ছেন না কেন। এখন ওনাকে নাকি 200 থেকে 500 সাংবাদিক ফোন করে বিরক্ত করছে। এটা ওনার প্রেস্টিজে লাগছে, যার কারণে উনি ওনার অফিসে বসে একটা মিটিং করে আমাকে নিয়ে, যে এই ছেলেটাকে ও পোস্ট করছে, আমি ঘুমাতে পারছি না সাংবাদিকদের জন্য, তাহলে ওনাকে আমাকে কিভাবে সাহায্য করা যায় সেই প্ল্যান ওদের অফিস থেকে করা হচ্ছে। তো এটার কিছুক্ষণ আগে আমি আবার মিল্টন সাহেবের যে হোয়াটসঅ্যাপ নাম্বার, ওখানে আমি বিষয়টা জানাই যে আপনার অফিস থেকে
আমাদের কাছে 18,000 টাকা চাচ্ছে পার মান্থ। উনি তখন ওই যে সাংবাদিকরা ফোন করতেছে, এই জন্য উনি বিষয়টা এড়ানোর জন্য আমাকে তৎক্ষণাৎ বলে, আমার সব কিছু প্রমাণ আছে এখন পর্যন্ত। আমাকে উনি বলে যে ভাই আসলে আমাদের এখানে রোগী রাখা সম্ভব হচ্ছে না, আমরা নতুন করে রোগী নিচ্ছি না, আপনি এক কাজ করেন, তারপর আপনি থানায় গিয়ে একটা জিডি করেন, সেই জিডির কপিটা নিয়ে এসে আমাদের কাছে দেখান এবং ওই রোগীকে আমাদের কাছে রেখে যান, ওনার জন্য কোনো টাকা পয়সা লাগবে না, এইভাবে বলছে। এরপরে আমরা থানায় জিডির কার্যক্রম শুরু করি। এখন 2 দিন ঘুরেছি, থানায় কোনো জিডি আমাদের কাছ থেকে নিবে না। থানা বলতেছে যে এই ধরনের কেসে জিডি থানা নেয় না, এটা সমাজ কল্যাণ অফিসের কাজ। সমাজ কল্যাণ অফিস বলছে আমরা আমাদের কাজ করে ফেলেছি, এখন থানায় যাও, থানা থেকে জিডি নিয়ে ওইখানে যাও। এখন চট্টগ্রামের মানবিক শওকত ভাই তার যে প্রতিষ্ঠান আছে, এখানে মিল্টন সমাদ্দারের যে প্রতিষ্ঠান আছে, এই 2 প্রতিষ্ঠানে কেউ জিডি ছাড়া ওই মহিলাকে নিবে না, আবার থানা ওইদিকে জিডি নিচ্ছে না। এখন আমরা কি করব? ওনার যে কন্ডিশন, মানে কি একটা অবস্থা, মানে আমার চোখের সামনে এখনো ভাসে। যে আপনাদেরকে একটু বলি, ওনার যে গজ কাপড়টা যখন নতুন করে আবার ড্রেসিং করবো, সেইখানে গজ কাপড়টা খোলার পরে ওই গজ কাপড়ের সাথে অন্তত 100 পোকা বের হয়েছে, এত সাইজের, এত বড় বড় সাইজের। সেই পোকাগুলো ফ্লোরে পড়ে পোকাগুলো হেঁটে হেঁটে যাচ্ছে। ওই করুণ অবস্থা আসলে কোনো জ্যান্ত মানুষ দেখতে পারে না। তো দিন তো চলে যাচ্ছে, সময় কেটে যাচ্ছে। তারপরে যে কোনোভাবে থানায়, মানে থানার অফিসার ইনচার্জ বেগম রোকেয়া খানমকে ধন্যবাদ দিতে হয়, ওনার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করে জিডি নেওয়ার ব্যবস্থা করি। জিডি নিয়ে তৎক্ষণাৎ ওনাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার দিকে রওনা করি। আবার আমাদের বাগেরহাটের শরণখোলা থেকে কোনো অ্যাম্বুলেন্স ঢাকার দিকে আসে না, ওখানে অ্যাম্বুলেন্সের একটা সিন্ডিকেট আছে। তো আমাদেরকে করতে হয়েছে প্রথমে একটা অ্যাম্বুলেন্সে করে খুলনা পর্যন্ত নিয়ে আসতে হয়েছে। আপনারা নওয়াপাড়া মোড় হয়তো চিনে থাকবেন, নওয়াপাড়া মোড়ে নিয়ে আসে ওইখান থেকে আবার অ্যাম্বুলেন্স চেঞ্জ করে ওখান থেকে সরাসরি আমাকে ওই যে আমাদেরকে ঢাকা সাভারে নিয়ে যেতে হয়েছে। এই 2টা অ্যাম্বুলেন্স চেঞ্জ করার ফলে আমরা সময় মতো অ্যাম্বুলেন্স পাচ্ছিলাম না, এই জন্য আমাদের ওইখানে যেতে যেতে রাত্র 2:30 বাজে। এবং পথে পথে ওনার সাথে, মানে মিল্টন সমাদ্দার সাথে আমি যোগাযোগ করি যে দাদা ওনাকে আমরা নিয়ে আসছি, ওনার কাগজপত্র সব রেডি। তখন উনি বলছেন ঠিক আছে আসেন। তখন আমার ভয়েস শুনে উনি চিনতে পারছেন আমাকে। তখন আমাকে বলে আরে দাদা আমি তো আপনাকে চিনি, তা আপনি নিয়ে আসেন, এটা আগে পরিচয় দিলে তো কোনো সমস্যাই ছিল না, আপনি নিয়ে আসেন, নিশ্চিন্তে নিয়ে আসেন। আমি তো আরও বেশি আশ্বস্ত হয়েছি। তখন আমরা ওনার আবার ম্যানেজারের নাম্বারও দিয়ে দিয়েছে পরে আমাকে, যে যদি না চিনেন তাহলে এই ম্যানেজার নাম্বারে খোঁজ করে, মানে যোগাযোগ করে তারপর আসবেন। আমি ম্যানেজার নাম্বারে কল না করে গুগল ম্যাপ দেখে ওনার ওইখানে ছুটে যাই। তো ওনার ওখানে যাওয়ার পরে রাত বাজে 2:30। সেখানে গিয়ে দেখি এখানে মনে হয় যে সন্ধ্যা হয়েছে, কারণ ওখানে গিয়ে আমাদের কাউকে ডাকতে হয় নাই, মানে আমরা গাড়ি গিয়ে দাঁড় করাইছি, একে একে সবাই বের হয়ে আসছে ওখানে যারা কর্মচারী আছেন। তো আমি কিছুটা অবাক হলাম যে এখানে তো কেউ থাকার কথা না, তারা ঘুমাবে, আমি ফোন দিয়ে উঠাবো, দরজা নক করবো, খুলবে না, এরকম একটা অবস্থা। কিন্তু তারা সবাই রেডি। আমার একটু ডাউট হয়েছে এবং পরিবেশ পরিস্থিতি দেখে আমার একটু ঘোলাটে মনে হয়েছে। সাথে সাথে আমি ইনস্ট্যান্ট আমাদের লাইভ লোকেশন আমাদের মেসেঞ্জারে যারা তখন অ্যাক্টিভ ছিল বন্ধুরা, তাদের কাছে পাঠিয়ে দিই যে আমরা এই জায়গায় বর্তমানে আছি। অন্তত 1 ঘন্টার জন্য তাদের কাছে প্রুফ থাকবে যে আমরা মিল্টন সমাদ্দারের সেই বৃদ্ধাশ্রমে এসেছি। এবং সাথে সাথে আমাদের ফোনের, আচ্ছা তার আগে একটা কথা বলি, আমরা যখন ওনার ওখানে পৌঁছাই আমাদেরকে স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে যে আপনারা কেউ মোবাইল বের করতে পারবেন না, কোনো ছবি ভিডিও হবে না। তখন এইটা শুনে আমার আরও বেশি সন্দেহ হয়েছে। তো আমি ফাঁকে আমাদের ইলিয়াস ভাইও সেই মানে ট্রিক্সটা খাটিয়েছে যে আমরা দুজনেই মোবাইলের অডিও রেকর্ডটা চালু করেছি। এখন ওইখানে যা হচ্ছে সব কিছু আমাদের ফোনে রেকর্ড করা আছে। এটা নিয়ে যদি মিল্টন সমাদ্দার চ্যালেঞ্জ করতে পারে, আমি আপনাদের সামনে, দেশবাসীর সামনে চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত আছি। আমরা সব কিছু ওনাদের সামনে প্রস্তুত। হঠাৎ করে মিল্টন সমাদ্দার আসলো, আমি ওনাকে হ্যান্ডশেক করার জন্য গেলাম, যেহেতু ওনার সাথে আমার প্রথম পরিচয়। ওনার সাথে গিয়ে বললাম, সালাম দিলাম, হ্যান্ডশেক করার চেষ্টা করলাম। উনি বলতেছে কি, মিয়া তুমি যা করছো, এই 2 দিন আমাকে ঘুমাইতে দাও না, সাংবাদিকরা আমারে ফোন দিয়া ঘুমাইতে দেয় না এই 2 দিন তোমার একটা পোস্টের কারণে। তখন আমি বললাম ভাই আপনাদের অফিস থেকে যেইটা বলছে ঠিক ওইটাই আমি পোস্টে উল্লেখ করছি, এটা তো আমাদের কষ্টের জায়গা থেকে করছি ভাই। তখন উনি রিয়্যাক্ট করছে, হঠাৎ করে গালিগালাজ শুরু করছে, হঠাৎ করে লাইট অফ, বিদ্যুৎ লাইট অফ, ইনস্ট্যান্ট আমাদেরকে গালিগালাজ করে। সর্বপ্রথম মিল্টন সমাদ্দার আমার এই চোখ বরাবর একটা ঘুষি মারে। সর্বপ্রথম উনি আমাকে আঘাত করে, এখানে দাগ আছে আপনারা দেখতে পারবেন। এই আমার বাম চোখে উনি সর্বপ্রথম ঘুষি মারে। এরপর আমি একটু সরে গেলে তা উনি আমাদের এই গেঞ্জি কলার ধরে মানে চড়থাপ্পড় মারতেই থাকে। এখানে আমার দেখেন এই জায়গাটা আমার এইখানে ছিলে গেছে, ওনার নখে বেঁধে এই জায়গাটা ছিলে গেছে। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। এবং সেই রেকর্ডে কি বলছে না বলছে সব কিছু, এমনকি উনি যে আমাকে
চর মারতেছে সেইটা পর্যন্ত আওয়াজ সেই রেকর্ডে আছে। তো বিদ্যুৎ তো নাই, ইলিয়াস ভাই আমাকে মানে ওনাকে ফিরাতে গেছে যে ভাই থামেন, মারামারি করতেছেন কেন। ওনাকে জিজ্ঞেস করছে যে তুই কে? ইলিয়াস ভাই বললো যে ভাই আমি ঢাকা মেলের সাংবাদিক। ঢাকা মেলের সাংবাদিক শোনার সাথে সাথে সাংবাদিক নিয়ে গালাগালি করে ওনাকে মারধর শুরু করছে। এখন আমরা ওখানে মাত্র 3 জন, আর ওনারা ছিল অন্তত 25 জন। এখন এইখানে আমাদের আসলে কিছু করার ছিল না। আর এমন একটা নির্জন এলাকায় উনি যে এই বাসস্থানটা তৈরি করছে, শুধুমাত্র একটা রাস্তা দিয়ে ওইদিকে যাবেন, ওই রাস্তা দিয়ে বের হবেন। এছাড়া আপনারা জানেন যে সাভার আশুলিয়া এবং মিরপুর যে বেড়িবাঁধ, মিরপুর বেড়িবাঁধের বাম সাইডে যে জায়গাগুলো, ওগুলোতে মানে জলাশয় একটা অবস্থা, ওখান থেকে আসলে হেঁটে সাঁতরে কোনোভাবে আসা সম্ভব না। ওই একটা রাস্তা দিয়ে আপনাদেরকে যেতে হবে, একটা রাস্তা দিয়ে আসতে হবে। মানে ওই রাস্তার সামনে যদি তারা দাঁড়ায়, আপনি এখন থেকে বেরোতে পারবেন না। আমরা কোনো উপায় না পেয়ে শুধু চুপ করে রয়েছি এবং ওনারা আমাদেরকে মেরেছে, আমরা মার খেয়েছি। এটা হচ্ছে স্পষ্ট কথা। হ্যাঁ বলেন আপনি। এবং উনি যে আমাদের কাছ থেকে পরবর্তীতে জোর জবরদস্তি করে হচ্ছে যে আমাদের বক্তব্য নিছে, সেটাও হচ্ছে অডিও রেকর্ডে রয়েছে। আপনাদেরকে অডিও রেকর্ড আমরা পৌঁছে দিব এবং অডিও রেকর্ডে বিস্তারিত পাবেন উনি কি অশ্লীল ভাষায় আমাদেরকে গালিগালাজ করেছে, মা বাপ তুলে এমন কোনো গালি নাই যে উনি না দিয়েছে। এবং উনি যে জোর জবরদস্তি করে আমাদেরকে ক্ষমা চাওয়ানো, এরপর হচ্ছে যে ভিডিও করা, সেই বিষয়গুলো সব ওই অডিও রেকর্ডের ভিতরে আছে। এবং উনি একটি ভিডিও প্রকাশ করেছে, সেখানেও দেখবেন যে আমাদের আসলে অবস্থাগুলো বা আমাদের হচ্ছে চেহারাগুলো, সেগুলো আসলে দেখবেন। যখন হচ্ছে ওর চোখে আঘাত করছে, সেই অবস্থায় ওর মনে হচ্ছে যে ওই ভিডিওর ভিতরে সে কান্না করতেছে। কিছুক্ষণ আগে বিল্টন সমাদার হচ্ছে সে ভিডিও প্রকাশ করেছে। তো আপনারা সবই সেখানে প্রমাণ পাবেন। এখানে মানে কি বলবো, আপনারা নিজেরাই হচ্ছে এটা ভেরিফাই করতে পারবেন।